7ই অক্টোবর 2023 ঠিক এক বছর আগে প্যালেস্টাইনিয়ান মিলিটেন্ট গ্রুপ হামাস ইসরায়েলের উপর আক্রমণ করে এবং ইসরায়েলের অ্যাকর্ডিং যাতে প্রায় 1000 জন ইসরায়েলের মৃত্যু হয় এবং 250 জন ইসরায়েলিকে হামাস বন্দী বানিয়ে নেয়। হামাসের এই আক্রমণের রিটালিয়েশনে এক বছর ধরে ইসরায়েল গাজাতে যে আক্রমণ চালাচ্ছে সেটাকে মোস্ট ডেডলিয়েস্ট এবং ডিস্ট্রাকটিভ কনসিডার করা হচ্ছে রিসেন্ট হিস্ট্রিতে। বিশ্বের বেশিরভাগ দেশ এটাকে একটা লাইভ জেনোসাইড বলে চিহ্নিত করেছে। যদিও শুরুতেই এটা কোশ্চেনেবল যে ইসরায়েল টোটালি অ্যান্টিব্যালিস্টিক মিসাইল সিস্টেম দ্বারা কভার্ড হওয়ার পরেও এবং মোসাদের মতো অ্যাডভান্স ইন্টেলিজেন্স থাকার পরেও হামাসের লঞ্চ করা দুর্বল রকেটগুলো 1000 জন মতো ইসরায়েলির প্রাণ কিভাবে নিল। এখানে একটা জল্পনা শুরু থেকেই হয়ে আসছে যে ইসরায়েল এটা স্ট্র্যাটেজিক একটা পয়েন্ট অফ ভিউ থেকে ঘটিয়েছে যাতে সে এটা রিটালিয়েশনে গাজার উপরে হামলা করতে পারে, কেননা সে সময়টা গাজার উপর হামলা করার জন্য জিওপলিটিক্যালি বেস্ট সময় ছিল। ইউনাইটেড নেশনসের অ্যাকর্ডিং প্রায় 90% গাজার পপুলেশনকে ডিসপ্লেস করে দিয়েছে এই এক বছরে। প্যালেস্টাইনিয়ান ফ্যামিলিরা মেডিটেরিয়ান কোস্টাল এরিয়াতে তাঁবুর ক্যাম্প করে তারা বসবাস করছে, যেখানে কোনো ইলেকট্রিসিটি নেই, পর্যাপ্ত পরিমাণ ওয়াটার সাপ্লাই নেই, টয়লেটের কোনো ব্যবস্থা নেই, এর সঙ্গে হাঙ্গার এবং বিভিন্ন ধরনের রোগ ছড়িয়ে গেছে। ইউএনের অ্যাকর্ডিং ইসরায়েল প্রায় 92% গাজার মেন রোডসকে নষ্ট করে দিয়েছে, প্রায় 84% হেলথ ফ্যাসিলিটিকে ডিস্ট্রয় করে দিয়েছে এবং 70% ওয়াটার এবং স্যানিটেশন প্ল্যান্টসকেও নষ্ট করে দিয়েছে। শেল্টার ক্লাস্টার একটা হিউম্যানিটেরিয়ান এজেন্সি, তার অ্যাকর্ডিং গাজাতে রেসিডেন্সিয়াল বিল্ডিং মানে থাকার ঘরগুলোতে এমন পরিমাণ ডিস্ট্রাকশন ঘটানো হয়েছে যে সেগুলোকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে প্রায় 40 বছর পর্যন্ত সময় লাগতে পারে। গাজা ছাড়া ইসরায়েল লেবাননের উপরও অ্যাটাক করছে। এখনো পর্যন্ত প্রায় 2000 জন মতো মানুষ মারা গেছে এবং আরও অনেক হাজারো মানুষ তারা নিজেদের সেফটির জন্য এলাকা ছেড়ে অন্য জায়গায় পালিয়ে গেছে। ইসরায়েল গাজার হামাস ছাড়া লেবাননের হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধ করছে, ইয়েমেনের হুতি গ্রুপের সঙ্গে যুদ্ধ করছে, সিরিয়া ইরাকের সঙ্গেও ক্ল্যাশ আছে, আর ফাইনালি ইরান ইসরায়েলের উপর অ্যাটাক করছে। আসলে এখানে লেবাননের হেজবুল্লাহ গ্রুপ হোক বা ইয়েমেনের হুতি গ্রুপ হোক বা সিরিয়া ইরাকের শিয়া মিলিটিয়া গ্রুপ হোক, সকলকে প্রায় ইরানই হ্যান্ডেল করে। মিডল ইস্টের এই রিজিওনাল যুদ্ধে ইরান ইসরায়েলের উপর এখনো পর্যন্ত দুটো বড় বড় অ্যাটাক করেছে। প্রথম এই বছরের মার্চ মাসে ইরান ফার্স্ট এবার ইসরায়েলের উপর ডিরেক্ট অ্যাটাক করে, প্রায় 300টারও বেশি ড্রোন এবং ক্রুজ মিসাইল লঞ্চ করে ইসরায়েলের দিকে এবং এই মিশনের নাম দেয় অপারেশন ট্রু প্রমিস। দ্বিতীয়বার এই রিসেন্টলি অক্টোবরে অ্যাটাক করে, প্রায় 180টার বেশি ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলের দিকে লঞ্চ করে। প্রথম কেসে এপ্রিল অ্যাটাকের ক্ষেত্রে যেটাকে নাম দেওয়া হয়েছে অপারেশন ট্রু প্রমিস, যেটাকে অপারেশন ট্রু প্রমিস 1ও বলা যেতে পারে, সেটা ইরানের তরফ থেকে ইসরায়েলের প্রতি প্রথম ডিরেক্ট অ্যাটাক ছিল। ইরান ডিক্লারেশন দেয় অপারেশন ট্রু প্রমিস মানে এপ্রিলের অ্যাটাকটা আসলে রিটালিয়েশন ছিল দামাস্কাসে ইরানিয়ান ডিপ্লোম্যাটিক বিল্ডিংয়ের উপর বম্বিংয়ের জন্য, এবং যদি ফার্দার ইসরায়েল রিটালিয়েশন না দেখায় তাহলে ইরানও ফার্দার আর রিটালিয়েশন দেখাবে না। এবং ইরান স্ট্রিক্টলি আমেরিকাকে দূরে থাকতে বলে, কেননা এটা ইরান আর ইসরায়েলের মধ্যে একটা কনফ্লিক্ট, এতে আমেরিকার কোনো ইন্টারেস্ট থাকার কথা নয়। আসলে 1 এপ্রিল সিরিয়ার ক্যাপিটাল দামাস্কাসে একটি ইরানিয়ান ডিপ্লোম্যাটিক বিল্ডিংয়ের উপর বম্বিং হয় এবং সেখানে ইরানের সিকিউরিটি ইউনিটের এক সিনিয়র ফিগার মোহাম্মদ রেজা জাহিদি এবং অন্যান্য আরও 8 জন অফিসারের মৃত্যু হয়। এবার কোনো দেশের আর্মি অফিসারকে মেরে দিলে সে দেশ চুপ থাকবে কেন? তাই এটা রিটালিয়েশনে ইরান প্রথমবার এপ্রিলে অ্যাটাক করে। দ্বিতীয়বার রিসেন্টলি অক্টোবরে ইরান যে ইসরায়েলের উপর অ্যাটাক করেছে, যেটাকে অপারেশন ট্রু প্রমিস 2 বলা যেতে পারে, সেটাও একটা রিটালিয়েশন। ইরানিয়ান ইসলামিক রেভলিউশনারি গার্ড এক্সপ্রেস করেছে যে ইসরায়েলে তাদের এই অ্যাটাক একটা রিটালিয়েশন তাদের অ্যালাই হামাস এবং হেজবুল্লাহ লিডার্সদের হত্যা করার জন্য। এবার দুটো প্রমিনেন্ট অ্যাসাসিনেশন দুটো ডিফারেন্ট টাইমে হয়েছে। প্রথমত এই বছরের জুলাই মাসে ইরানের ক্যাপিটাল তেহরানে হামাসের এক প্রমিনেন্ট লিডার ইসমাইল হানিয়াকে একটি এক্সপ্লোশনের সাহায্যে মেরে ফেলা হয়। ইরান এটাকে তাদের সোভেরিগনিটির ওপর একটা অ্যাটাক হিসাবে দেখছে এবং ন্যাচুরালি অন্য দেশের কোনো প্রমিনেন্ট লিডারকে নিজের দেশে যদি শত্রু দেশ দ্বারা মরতে দেখে তাহলে সে দেশ জাস্টিফিকেশন পেয়ে যায় শত্রু দেশের উপর অ্যাটাক করার ক্ষেত্রে। দ্বিতীয়ত রিসেন্টলি লেবাননে এক ইসরায়েলি এয়ার স্ট্রাইক 2 জন প্রমিনেন্ট লিডারের অ্যাসাসিনেশন করে। ইরানিয়ান অ্যালাই হেজবুল্লাহ লিডার হাসান নাসরুল্লাহর
এবং ইরানিয়ান আর্মির ওভারসিজ ইউনিটের ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নীলফোরসানের। ইরানিয়ান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলছেন ইরান ওয়ারমঙ্গার নয়, তবে ইসরায়েলের দিক থেকে যদি কোনো থ্রেট আসে বা চোখরাঙানি আসে তাহলে ইরানও চুপ করে বসে থাকবে না, এবং তিনি ইসরায়েলকে ওয়ার্ন করে বলেন অক্টোবর অ্যাটাক হলো শুধুমাত্র একটা গ্লিমস, যদি ইরানকে প্রভোক করা হয় তাহলে ভয়ানক অ্যাটাকের সম্মুখীন হতে হবে। ইরান প্রায় 180টা ব্যালিস্টিক মিসাইল ফায়ার করে ইসরায়েলের এয়ারবেস এবং মোসাদের হেডকোয়ার্টার্সকে টার্গেট করে, এবং ইরানের অ্যাকর্ডিং প্রায় 90% মিসাইল তাদের টার্গেটে গিয়ে হিট করেছে, এবং ইসরায়েলের অ্যাকর্ডিং সেখানে হিউম্যান কোনো ইনজুরি আসেনি। শুধুমাত্র একজনের মৃত্যু হয়েছে ওয়েস্ট ব্যাংকে মিসাইলের ডিব্রিজের কারণে। প্রথম অ্যাটাকের সময়ে মানে এপ্রিল অ্যাটাকের সময়েও ইসরায়েল ক্লেম করে যে ইরানিয়ান মিসাইলকে তারা প্রায় 99% ইন্টারসেপ্ট করতে পেরেছে, অল্প কিছু ড্যামেজ হয়েছে ইসরায়েলের নাভাটিম বলে একটি এয়ারবেসে। দ্বিতীয় অ্যাটাকেও ইসরায়েলি ডিফেন্স ফোর্স ক্লেম করে যে তারা লার্জ নাম্বার অফ ইন্টারসেপশন করতে পেরেছে ইসরায়েলের মিসাইলগুলোকে, তবে প্রথম অ্যাটাকের ক্ষেত্রে যে ক্ষতি হয়েছিল তার থেকে দ্বিতীয় অ্যাটাকে ক্ষতি একটু বেশি হয়েছে। আসলে হামাস, হেজবুল্লাহ বা ইরাক সিরিয়া থেকে যে মিসাইল হামলাগুলো ইসরায়েলের দিকে আসে সেগুলো থেকে বাঁচতে ইসরায়েল নিজের এরিয়াকে টোটালি অ্যান্টিব্যালিস্টিক মিসাইল সিস্টেম দ্বারা কভার করে রেখেছে, মানে কোনো মিসাইল ইসরায়েলের মাটিতে টাচডাউন করার আগে হাওয়াতেই নষ্ট হয়ে যাবে। ইসরায়েলের এই এয়ার ডিফেন্স সিস্টেমের কতগুলো লেয়ার্স আছে যেগুলোকে শর্ট রেঞ্জ এবং লং রেঞ্জ এই দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়, যাতে মিসাইলগুলোকে ঠিকঠাক ইন্টারসেপ্ট করা যায়, মানে নষ্ট করা যায়। মেজর 3টে এয়ার ডিফেন্স সিস্টেম আছে। প্রথম শর্ট রেঞ্জ মিসাইলের জন্য আয়রন ডোম, যে অল্টিটিউড রেঞ্জে প্রায় 10 কিলোমিটার এবং ডিস্টেন্স রেঞ্জে প্রায় 70 কিলোমিটার দূরে মিসাইলকে ইন্টারসেপ্ট করতে পারবে। এরপর ডেভিড স্লিং, যে অল্টিটিউড রেঞ্জে প্রায় 15 কিলোমিটার এবং ডিস্টেন্স রেঞ্জে প্রায় 300 কিলোমিটার পর্যন্ত দূরে টার্গেট করতে পারবে। এরপর সবথেকে অ্যাডভান্স যেটাকে অ্যারো সিস্টেম বলে, অল্টিটিউড রেঞ্জে প্রায় 100 কিলোমিটার এবং ডিস্টেন্স রেঞ্জে প্রায় 2400 কিলোমিটার পর্যন্ত দূরে মিসাইলকে টার্গেট করতে পারবে। এই অ্যারো অ্যান্টিব্যালিস্টিক মিসাইল সিস্টেমকে রিসেন্টলি ডেভেলপ করা হয়েছে, এবং এই সিস্টেম প্রায় 100 কিলোমিটার উঁচুতে, মানে পৃথিবীর অ্যাটমসফিয়ার থেকে বাইরে গিয়ে মিসাইলকে ইন্টারসেপ্ট করতে পারবে, তাই এটাকে এক্সো অ্যাটমসফিয়ারিক ইন্টারসেপশনও বলা হয়। এই টোটাল সিস্টেমটা ফাংশন করে এইভাবে যে যদি কোনো মিসাইল আসে 2000 কিলোমিটার দূর থেকে তাহলে অ্যারো সিস্টেম সেটাকে ইন্টারসেপ্ট করে দেবে। যদি মিসাইল আরও নিচে আসে 300 কিলোমিটারের অ্যারাউন্ড তাহলে ডেভিড স্লিং সেটাকে ইন্টারসেপ্ট করে দেবে। যদি ডেভিড স্লিংও ফেল হয়, যদি মিসাইল আরও নিচে থেকে আসে তাহলে ফাইনালি আয়রন ডোম সেটাকে ইন্টারসেপ্ট করবে, এবং আয়রন ডোম যদি ফেল হয় তাহলে এতগুলো স্টেজ পার করার পর মিসাইল ইসরায়েলের মাটিতে হিট করতে পারবে। এই 3টি এয়ার ডিফেন্স সিস্টেম ছাড়া আরও একটি এয়ার ডিফেন্স সিস্টেম আছে যেটাকে আয়রন বিম বলে। এটা আয়রন ডোমের মতোই ফাংশন করে। একদম শর্ট রেঞ্জ রকেট যেগুলো 10 কিলোমিটার পর্যন্ত রেঞ্জে আসে সেগুলোকে ডিস্ট্রয় করে লেজার বিমের ব্যবহার করে। সুতরাং দেখাই যাচ্ছে ইসরায়েলের মাটিতে একটা রকেটকে ঠেকাতে গেলে এতগুলো এয়ার ডিফেন্স সিস্টেমের সঙ্গে পাল্লা দিয়ে আসতে হবে। তবে ইসরায়েল এবং ওয়েস্টার্ন কনসার্ন এখন বেড়ে গেছে, কেননা ইরানের এই রিসেন্ট অক্টোবর অ্যাটাক এই অ্যাডভান্স এয়ার ডিফেন্স সিস্টেমকে ব্রিচ করে দিয়েছে। অক্টোবরের এই অ্যাটাকের পর গ্লোবালি একটা নতুন চিন্তা সৃষ্টি হয়েছে ইরান ইসরায়েল রিলেশন নিয়ে, কেননা স্পেকুলেশন অনেকদিন থেকেই আসছে যে ইরান নিউক্লিয়ার বোম রেডি করে ফেলেছে। দুপক্ষের তরফ থেকেই হুঁশিয়ারি আসছে। একদিকে ইসরায়েলের মিলিটারি স্পোকসম্যান ড্যানিয়েল হ্যাগেরি বলছে যে ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলছে তাদের প্ল্যান আছে এবং তারা এই আক্রমণের বদলা নেবে। ইসরায়েলের ফরেন মিনিস্টারও বলছে যে ইরানের এই অ্যাটাকের রিটালিয়েশন আরও সিভিয়ার হবে। অপরদিকে ইরানও চুপ করে বসে নেই। ইরানিয়ান প্রেসিডেন্ট বলেন ইরান কোনো থ্রেট সহ্য করবে না, এবং ইরানকে যদি প্রভোক করা হয় তাহলে ইরানও চুপচাপ বসে থাকবে না। এই বাদানুবাদের মধ্যে 5ই অক্টোবর ইউনিভার্সিটি অফ তেহরানের সিসমোগ্রাফি সেন্টার অ্যানাউন্স করে যে ইরানের সিমনান প্রভিন্সের 12 কিলোমিটার মাটির নিচ থেকে প্রায় 4.4 ম্যাগনিটিউডের একটা আর্থকুয়েক এসেছে। এই খবরটা ছড়ানোর পর সোশ্যাল মিডিয়াতে একটা জল্পনা শুরু হয়ে যায় যে ইরানিয়ান রিজিম তাদের ফার্স্ট আন্ডারগ্রাউন্ড নিউক্লিয়ার টেস্ট কন্ডাক্ট করে ফেলেছে ইসরায়েলের এগেনস্টে প্রোটেকশনের জন্য। 2019 সালে ওয়াশিংটন বেসড একটি থিঙ্ক ট্যাঙ্ক ফাউন্ডেশন ফর ডিফেন্স ডেমোক্রেটিক একটি রিপোর্ট রিলিজ করে জানায় যে ইরান তার আন্ডারগ্রাউন্ড নিউক্লিয়ার টেস্টের প্রোগ্রাম শুরু করেছে, যেটার নাম দিয়েছে ফিল্ড প্রজেক্ট। যদিও ইরানিয়ান ফরেন মিনিস্ট্রি এই অর্গানাইজেশনের উপর 5 বছরের জন্য ব্যান লাগিয়ে দেয়, কেননা এমন অ্যালিগেশন যদি কোনো দেশের উপর লাগে তাহলে ওয়েস্টার্ন পাওয়ার তার উপর ইকোনমিক স্যাংশন লাগিয়ে দেয়। আন্ডারগ্রাউন্ড ইরানিয়ান নিউক্লিয়ার টেস্টের লোকেশন হিসাবে ইরানের দুটো লোকেশনের কথা উঠে আসছে। প্রথম রিসেন্টলি যেখানে আর্থকুয়েক এসেছে ইরানের সিমনান এরিয়া, যেটা অফিসিয়ালি আননোন ছিল, এবং দ্বিতীয় ইরানের
নাটাজ প্রভিন্স। নিউক্লিয়ার বোমের জন্য যে মেটালিক এলিমেন্টের দরকার হয় ইউরেনিয়াম, সেটাকে সেন্ট্রিফিউজ মেশিনের সাহায্যে 90% এনরিচমেন্ট করার দরকার হয়, তবে নিউক্লিয়ার বোমের মতো ঠিকঠাক এক্সপ্লোশন আসবে। 2010 সালে ইউএস এবং ইসরায়েল ইরানের সবথেকে বড় নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে স্টাক্সনেট বলে একটি ম্যালওয়্যার দিয়ে সাইবার অ্যাটাক করে, যার ফলে সেন্ট্রিফিউজ যে মেশিনগুলো ছিল যেগুলো ইউরেনিয়ামকে এনরিচ করছিল সেগুলো কাজ করাই বন্ধ করে দেয় এবং ইরানিয়ান নিউক্লিয়ার প্রোগ্রাম প্রায় 5 বছর পেছনে চলে যায়। তবে এখন 2024-এর অক্টোবরে ইউএস বেসড একটি থিঙ্ক ট্যাঙ্ক হেরিটেজ ফাউন্ডেশন বলছে ইউরেনিয়াম এনরিচমেন্ট যেটা দরকার 90% নিউক্লিয়ার বোমের জন্য, ইরান সেটার খুব কাছে পৌঁছে গেছে। মানে যতটা ভাবা হয়েছিল তার থেকে আরও দ্রুত গতিতে ইরান নিউক্লিয়ার ওয়েপন প্রডিউস করে ফেলতে পারে। তবে এক্ষেত্রে এমনটা নয় যে নিউক্লিয়ার ওয়েপন টেস্ট করার কয়েক সপ্তাহের মধ্যেই ফাংশনাল নিউক্লিয়ার ওয়েপন তৈরি করা যাবে। ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়ার অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং এর প্রফেসর এবং অ্যাটমিক সেন্ট্রিফিউজের একজন স্পেশালিস্ট ডক্টর জি উড বলছেন যে এই বছরে হয়তো ইরান তার নিউক্লিয়ার বোমকে এক্সপ্লোড করতে পারবে না, কেননা নিউক্লিয়ার ফিউয়েল পূরণ করার পরেও প্রায় 1 বছর মতো সময় লেগে যাবে নিউক্লিয়ার ওয়েপনকে রেডি করতে। ফার্দার রিসেন্ট যদি আর্থকুয়েকের কথা বলি তো এটাও জল্পনা উঠছে যে ইরান একটা আর্থকুয়েক প্রোন কান্ট্রি, তো এটা একটা ন্যাচারাল আর্থকুয়েক ছিল, নিউক্লিয়ার টেস্টের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। যদিও যখন কোনো দেশ নিউক্লিয়ার ওয়েপনের ওপর কাজ করে তখন সেটা পাবলিকলি ডিসক্লোজ করে না যতক্ষণ না একটা ফাংশনাল নিউক্লিয়ার ওয়েপন তৈরি হয়ে যাচ্ছে। আমাদের দেশ যখন পোখরানে নিউক্লিয়ার টেস্ট করেছিল তখন সেটা গোপনেই করা হয়েছিল এবং যখন টেস্ট করে সাকসেসফুল হয় তারপরে সেটাকে ডিসক্লোজ করা হয়। ফাইনালি ইরান যদি নিউক্লিয়ার পাওয়ার্ড কান্ট্রি হয়ে যায় তাহলে মিডল ইস্টে ইসরায়েলের যে অ্যাগ্রেশন আছে সেটা ব্যালেন্সড হয়ে যাবে এবং রাশিয়া ইরানকে এজন্যই সাহায্য করছে কেননা ইসরায়েলের দ্বারা আসলে ইউএস মিডল ইস্টে নিজের ইনফ্লুয়েন্স জমাতে চাইছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, নেক্সট কথা বলবো নতুন কোনো ভিডিওতে।